টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক। নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে এবং ডিজিটাল স্পেসে সংগঠিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটে সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির 7ম পর্ব। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটি পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী বুধবার একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটি পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা। শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় ভুল তথ্য ও অপতথ্য, প্রভাব ও প্রতিরোধ। চলুন শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। প্রিয় দর্শক, বর্তমান ডিজিটাল যুগে তথ্য আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই তথ্যের ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়েছে ভুল তথ্য ও অপতথ্য, যা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক সম্পর্ক, এমনকি জাতীয় পর্যায়েও নেতিবাচক প্রভাব ফেলছে। কখনো গুজব, কখনো বিকৃত তথ্য। এসবের কারণে বিভ্রান্তি, ভয় এবং অবিশ্বাস তৈরি হচ্ছে সমাজে। তাই আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব ভুল তথ্য ও অপতথ্য কিভাবে এগুলো ছড়ায়, এর প্রভাব কতটা গভীর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কিভাবে সচেতন হয়ে এগুলো প্রতিরোধ করতে পারি। প্রিয় শ্রোতা, আশা করছি আজকের আলোচনায় আপনাদের জন্য তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ হবে। সঙ্গে থাকুন। শ্রোতা, আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সম্মানিত দুজন আলোচক, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনির, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ, এবং আলামিন অটোমেশন সুপারভাইজার, দীপুনয়ন সংস্থা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর যত কলা কৌশলী আছেন, যত শ্রোতামণ্ডলী আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ পাপি আপা এবং দীপোন্নয়ন সংস্থা এবং রেডিও সাগরদ্বীপকে। ওকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আমাদের সম্মানিত আলোচকদের কাছে চলে যাচ্ছি। প্রথমে আমি সম্মানিত আলোচক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনির, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ, আপনার কাছে জানতে চাচ্ছি ভুল তথ্য ও অপতথ্য বলতে আমরা আসলে কি বুঝি? অসংখ্য ধন্যবাদ। আইসিটির পরিভাষায় ইনফরমেশন এই শব্দটার অর্থ হলো তথ্য। আর এখানে যেহেতু শব্দটার আগেই মিস শব্দটা আসছে, অর্থাৎ সত্য নয়, অর্থাৎ কেউ যদি কোনো তথ্য ছড়ায়, ইচ্ছাকৃত হোক বা ইচ্ছাকৃত ব্যতীত
অনিচ্ছাকৃত যদি কোনো তথ্য ছড়ায় জি যেটা আসলে প্রকৃতপক্ষে তাৎক্ষণিক আমার মনে হবে হয়তো এই তথ্যটা সত্য, আসলে বাস্তবসম্মতভাবে এই তথ্যটা সত্য নয়, জি এটাকে বলা হয় আসলে মিস ইনফরমেশন, অপতথ্য, অর্থাৎ ভুল তথ্য। আর আরেকটা আপনি বলছেন সেটা হলো ডিসইনফরমেশন, যেটা হলো যে শব্দটার মানে হলো অপতথ্য। আমরা যদি স্পেসিফিকলি বলি, যদি কারো কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো কোনো ক্ষতি করতে চাই, সেটা হোক রাষ্ট্রের, হোক কোনো ব্যক্তিগতভাবে কারো যদি ক্ষতি করতে চাই, অথবা যদি এমন কোনো কিছু হয় যে কোনো সামাজিক মাধ্যমে কোনো সেলিব্রিটি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো ধরনের যে কোনো ধরনের অর্গানাইজেশন, তাদের যদি আমরা ক্ষতি করতে চাই, তাহলে তাদের বিষয়ে এক্সট্রা কোনো তথ্য দেওয়া যেটা আসলে এটাও সত্য নয়, তবে অতিরিক্ত তথ্য যেটার কারণে জনমতে সাধারণ মানুষের কাছে মানুষ বিভ্রান্ত হবে, মানুষ বিচলিত হবে, যার কারণে ব্যক্তি, রাষ্ট্র, সমাজ, কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেটাকে আমরা বলতেছি অপতথ্য, অর্থাৎ ডিসইনফরমেশন। বিশেষজ্ঞ অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। যদি এই ভুল তথ্য এবং অপতথ্য বিষয়টি যদি আমাদেরকে আরও একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতেন। আপনি খুবই চমৎকার আমাদেরকে একটা প্রশ্ন করেছেন। আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ অথবা যারা শিক্ষিত, অশিক্ষিত শ্রেণী, এই তথ্য, অপতথ্য, ভুল তথ্য, এগুলোর মধ্যে ডিসক্রিমিনেশন, পার্থক্যটা বা বৈষম্যটা বা এই ডিফারেন্সটা না বোঝার কারণে আমরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় পতিত হই। প্রশ্নটি আলোচক পাপিয়াপা আপনি করেছেন, সেটা হলো মিস ইনফরমেশন, আর আরেকটা হচ্ছে অপতথ্য অর্থাৎ ডিসইনফরমেশন। যদি উদাহরণস্বরূপ বলি, বর্তমান সময়ে আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। তো একজন সচেতন মানুষ বা একেবারে যারা অশিক্ষিত যেসব শ্রেণীর মানুষজন আছেন, তারা কিন্তু এই তথ্য বা অপতথ্যগুলো তারা কিন্তু এটার মধ্যে পার্থক্য করতে পারে না, যার কারণে অনেক সামাজিকভাবে অনেক অবক্ষয় হয়। ধরুন কালকে আমাদের কেউ একজন কাউকে কোনো একটা নিউজ দিল, কালকে সারা দেশে স্ট্রাইক। এখন স্ট্রাইক হওয়ার কারণে স্বাভাবিকভাবে কোনো হরতাল যদি হয় দেশের মধ্যে, সে যদি একজন স্বাভাবিক কোনো কর্মচারী হয়, হয়তো হইতে পারে কোনো একজন রিক্সাওয়ালা, হইতে পারে একজন দোকানদার, তার ভিতরে এমনভাবে এটা নাড়া দেয় যে কালকে হয়তো তার ব্যবসা প্রতিষ্ঠান অথবা তিনি যেভাবে উপার্জন করেন তার উপরে কোনো প্রভাব পড়তে পারে। অথচ এই ইনফরমেশনটা আসলে সত্য নয়, এটা কিন্তু একটা মিস ইনফরমেশন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলি অথবা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে এটাকে ছড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে এমন কোনো তথ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, একটা হচ্ছে ভুল ভেবে করা, আরেকটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, বিষয়টা কিন্তু আলাদা। কেউ হচ্ছে ইচ্ছা করে করলো, আরেকটা কেউ হচ্ছে কারো ক্ষতি করার জন্য করলো। তো এই ধরনের ইনফরমেশনগুলো যখন বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এগুলো ছড়িয়ে দেওয়া হয়, তখন যে সমস্যাটা হয়, আমরা স্বাভাবিকভাবে আমাদের দেশে বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে, যার কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের সমস্যা পতিত হই। এগুলোর কারণে জনমনে বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি হয় এবং পরিবার থেকে পরিবারে বিভিন্ন সমস্যা আমরা ফেস করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব, তবে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকা আলামিন অটোমেশন সুপারভাইজার, দীপনয়ন সংস্থা, আপনার কাছে জানতে চাচ্ছি, গ্রামীণ এলাকায় ভুল তথ্য ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, এর প্রধান কারণ কি? যদি একটু শ্রোতা বা দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি বলবো বাংলাদেশে ভুল তথ্য ও অপতথ্য গ্রাম শহর দুই জায়গাতেই সমহারে বলবো না, কিন্তু কিছুটা কাছাকাছি প্রচার হয়, কিন্তু এর ধরন, এর প্রভাবটা ভিন্ন। যেমন আমাদের শহর অঞ্চল মানুষ সোশ্যাল মিডিয়া বলেন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর নতুন অনেক ধরনের সোশ্যাল মিডিয়া বের হয়েছে, এগুলি ইউজ করি আমরা শহরে যারা থাকি। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এসব থেকে কিছুটা পিছিয়ে, কিন্তু বর্তমানে এই ডিজিটাল যুগে সবাই গ্রাম শহর সব জায়গায় এটা ব্যবহার হচ্ছে, কিন্তু শহরের মানুষ
সবসময় ইন্টারনেটের আওতায় থাকার কারণে তারা প্রতিনিয়ত এটা আপনার একটা স্টলে চলে আসছে, এটাও শেয়ার করে দেবে, মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কি হচ্ছে, একজন দেখতেছে এই ভাইরাল বিষয়টা, সে আরেকজনকে বলতেছে, এরকম করে সে আমার আত্মীয়, সে আত্মীয়র প্রতি নির্ভরশীল হয়ে এবং তাকে অন্ধবিশ্বাস করে জিনিসটা সে সহজে রিসিভ করতেছে এবং সে আরেকজনকে বলতেছে। এইভাবে গ্রামে এটা একদম প্রভাবটা খুব বিপজ্জনকভাবে প্রবেশ করতেছে এবং বিশ্বাস করে নিতেছে, এবং এটা একদম তারা এর প্রভাবটা শহরে কিন্তু তারা শুধু প্রচারেই ব্যস্ত থাকতেছে, কিন্তু গ্রামে এটা একদম বাস্তবে তার সমাজে প্রভাব ফেলতেছে। এর একটা উদাহরণ আমি আপনাদের বলি। 2019 সালে বাংলাদেশে একটা গুজব, এক কথায় গুজব, যেটা ধরেন যে পদ্মা সেতুতে শিশুদেরকে বলি দেওয়া হচ্ছে পদ্মা সেতু নির্মাণের জন্য। কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়া, এটা প্রথমে কীভাবে তৈরি হলো, প্রথমে এটা সোশ্যাল মিডিয়াতে একটা বিভিন্ন ভুয়া পেজ বলেন, বিভিন্ন ভুয়া গণমাধ্যম বলেন, এটা ছড়ায় দেওয়া হলো। তারপরে তারা কি করলো, এই গ্রামের মানুষ এই কোনোভাবে এটা জানতে পারলো, আমি একজনকে বললাম, আরেকজন বললো, এরকমভাবে মানুষের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে জিনিসটি এস্টাবলিশ হয়ে গেল। এখন এর ফলে এর প্রভাবটা কি পড়লো, গ্রাম অঞ্চলে কিন্তু এর বেশি প্রভাব হলো। বিভিন্ন জেলায় আপনি দেখবেন যে অনেক অপরিচিত লোকজনকে মানুষ এইভাবে মানে ছেলে ধরা ভেবে তাকে গণপিটনি, হত্যা পর্যন্ত নিহত হয়েছে অনেকজন। তো আমি বলবো যে গ্রাম আর শহর এখানে ভিন্নভাবে দেখার কিছু নেই। গ্রামে একটা আপনার অপপ্রচার বলেন, অপতথ্য বলেন, শহরে তৈরি হয়, কিন্তু গ্রামের এটার প্রভাবটা বেশি পড়ে। তো আমি আপনাদের এটাই বলবো বা দর্শকদের বলবো যে গ্রাম শহর দুই জায়গাতেই যদি আমরা অপতথ্য বা অপপ্রচারের যদি আমরা প্রতিরোধ গড়ে তুলি, সবাই যদি সচেতনতার সৃষ্টি করে দেই, তবেই আমাদের এই বর্তমানে যে এই অপতথ্য বা অপপ্রচারের যে সমস্যাটা হচ্ছে, এর থেকে আমরা প্রতিকার পাবো আশা করি। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনার গুরুত্বপূর্ণ তথ্যবহুল যে আলোচনা করেছেন, আমাদের দর্শক বা শ্রোতা যারা শুনছেন বা দেখছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। সম্মানিত আলোচক, আমরা আবারও ফিরে এসেছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মনির, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। আপনার কাছে জানতে চাচ্ছি, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে একটি তথ্য সঠিক না ভুল? যদি একটু শ্রোতা বা দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে। জি, অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমাদের দেশের সাক্ষরতার হার বা বর্তমান সময়ে কিছু এডুকেটেড পার্সন, আনএডুকেটেড পার্সন মিলিয়ে আমাদের সমাজ, সেজন্য এই যে তথ্য অপতথ্য বা বিভ্রান্ত হওয়া, সেই জিনিসটা যাচাই করে তার মতো করে সে সঠিক পথটা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বলবো, আমার কাছে যেটা মনে হয়, সর্বপ্রথম গভর্নমেন্টের যে পোর্টালগুলো আছেন, নিউজ পোর্টাল হইতে পারে, গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছেন, যারা শিক্ষিত আছে তাদের জন্য, তারা যদি কোনো ইনফরমেশান পাওয়ার পরে সরকারি বা বেসরকারি অনেকগুলো ওয়েবসাইট আছে, সেখানে তারা যদি তথ্যগুলো খোঁজেন, তাহলে আমার মনে হয় এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন ইনস্টিটিউট আছে, শিক্ষা প্রতিষ্ঠান বা সমাজের মধ্যে শিক্ষিত মানুষ যারা আছেন, যারা একেবারে নিরক্ষর, যাদের অক্ষর জ্ঞান নেই, তারা যদি সমাজে যারা শিক্ষিত, যারা এই পড়াশোনার সাথে আছেন বা একটা ভালো অবস্থান তারা তৈরি করতে পারছেন, এরকম যে যাদের প্রফেশন আছে, তাদের কাছে গিয়ে যদি তারা এই তথ্যটা যাচাই করে, সর্বপ্রথম যিনি শিক্ষিত আছেন উনি অবশ্যই ওনার মাধ্যমে উনি নিউজপত্র হোক, বাংলাদেশে যেহেতু অনেক ধরনের নিউজপত্র আছে, টিভি চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, যেগুলো অথেন্টিক, যেগুলো নিউজ প্রোভাইড করে, সেগুলো দেখে একজন মানুষ অথবা একজন সমাজের যে কোনো শ্রেণীর মানুষ কোনো একটি তথ্য যাচাই করতে পারেন। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমরা এবারে আমাদের উপস্থিত আলোচক আলামিন, অটোমেশন সুপারভাইজার, আপনার কাছে জানতে চাচ্ছি, ভুল তথ্য ও অপতথ্য সমাজে বিশেষ করে তরুণ ও নারীদের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, যদি আপনি একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। ভুল তথ্য অপতথ্য সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, তবে তরুণ ও নারীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকে। তো আমাদের প্রথমত অপতথ্যের মাধ্যমে তরুণদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। ধরেন তারা অনেক ভুয়া তথ্যকে
বিশ্বাস করে বা এইটাকে মূল লক্ষ্য হিসেবে ধরে তারা তাদের জীবনের বিভিন্ন লক্ষ্য, শিক্ষা, তাদের চিন্তাধারার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। দ্বিতীয়ত, নারীরা অনলাইন অপতথ্য ও গুজবের কারণে বেশি হয়রানির শিকার হয়। বর্তমান যুগে আমাদের এই এআই এর যুগে, ডিজিটাল যুগের থেকেও এআই যুগটা আরও বেশি জটিল। কারণ এখানে আপনার একটা ছবি, একটা নারীর বলেন, একটা পুরুষের বলেন, একটা ছবি এডিট করলে একদম বোঝার কোনো উপায় নেই। আগে কিন্তু এডিট করলে আমরা বুঝতে পারতাম যে এডিট করা, কিন্তু এখন বর্তমান এআই যুগ, ছবি এবং ভিডিও বলেন, বোঝার কোনো উপায় নেই। এই ক্ষেত্রে নারীদের সামাজিকভাবে বিভিন্ন হীনতা বা তাদের নিরাপত্তা হুমকির মুখে চলে যায় তারা। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের পড়াশোনা ও কর্মজীবনেও তারা বাধাগ্রস্ত হয়। তারা রাস্তাতে চলে যাচ্ছে, তাদের একটা এআই এডিট করে একটা ভিডিও বা একটা ছবি দেখে নানা ধরনের মানুষ টিপস করে, তো এতে কি সে সামাজিকভাবে হেয় হয়ে যায়। পরবর্তীতে সে তার স্কুল, কলেজ বা তার কর্মক্ষেত্রে যেতেও সে বাধাগ্রস্ত হয়। সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে, আত্মবিশ্বাসের অভাব তৈরি হয় তার ক্ষেত্রে। এছাড়া গুজবের কারণে পরিবার এবং সমাজের ভিতরেও, ধরেন আমার একটা ছবি আরেকজনের সাথে করে একটা মানে এআই একটা ভিডিও ক্রিয়েট করে দিল, এতে আপনি সে ওই আমাদের যে বর্তমানে যে গ্রামে এই জিনিসটা বেশি বোঝে, তারা বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন রাজনৈতিক চ্যানেল আছে, যে ভুয়া চ্যানেল আছে, এগুলি থেকে কি করে এমনি একটা ভিডিও ছাড়াই দেয়। এটা দিয়ে গ্রামের লোকজন কি করে এই ভিডিওটা দেখে বিশ্বাস করে নিজেদের ভিতরে তর্ক বিতর্ক সৃষ্টি হয় এবং ধর্মীয় সহিংসতাও সৃষ্টি এর কারণে। এবং নিজেদের এক গ্রাম বা অন্য গ্রামে আমরা দেখবেন ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন পর পরই এরকম অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এরকম বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষগুলির ফলে অনেক লোক নিহত হয়। সুতরাং আমি তরুণ ও নারীদের সুরক্ষার জন্য ডিজিটাল সচেতনতা, তথ্য যাচাইয়ের অভ্যাস এবং দায়িত্বশীল অনলাইন আচরণ, তাদের ফ্যাক্ট চেক, বিভিন্ন যে বর্তমানে অনলাইন যে প্ল্যাটফর্মগুলি আছে, এখানে কিন্তু আমরা তাদের তথ্য যাচাইয়ের অনেক প্রক্রিয়া আছে। এইগুলি তথ্য যাচাই পূর্ববর্তী আমরা তথ্য শেয়ার করব বা তথ্য পোস্ট করব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। আমার এটাই আপনাদের পরামর্শ থাকবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি গুরুত্বপূর্ণ উত্তর আমাদেরকে দিয়েছেন। সম্মানিত আলোচক মোস্তাফিজুর রহমান মনির, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, আপনার কাছে আমাদের সর্বশেষ আরও একটি বিষয় জানার আছে। সেটি হচ্ছে যে বর্তমান প্রজন্ম এবং গ্রামীণ সমাজকে অপতথ্য থেকে রক্ষা করতে কী ধরনের কৌশল বা উদ্যোগ প্রয়োজন? বর্তমান প্রজন্ম এবং গ্রামীণ সমাজকে অপতথ্য থেকে রক্ষা করতে হলে বাস্তবমুখী কিছু পদক্ষেপ আমাদের নিতে হবে। আমি মনে করি সর্বপ্রথম পিপল অ্যাওয়ারনেস ভেরি ইম্পর্ট্যান্ট। সচেতনতামূলক কোনো কন্টেন্ট হইতে পারে, কোনো ভিডিও হইতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার যার মতো করে এটাকে ছড়িয়ে দেওয়া। আমি এখানে একটা উদাহরণ দিতে চাচ্ছি। এই যে আপনাদের রেডিও সাগরদ্বীপ 99.2 FM, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর হাতিয়াতে আপনারা এই যে গ্রামীণ যে সমস্যাগুলো আছে বা যে ইয়াং জেনারেশন বা আমাদের তরুণ প্রজন্মকে এই অপতথ্য বা তথ্য, এই যে গুজব থেকে রক্ষা করার জন্য আপনারা এখানে সচেতনতামূলক ভিডিও অথবা কোনো কন্টেন্ট আপনারাও এখানে শেয়ার করতে পারেন। এরপর আমি যেটা বলবো, আমাদের গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে সংবাদপত্র খুবই ইম্পর্টেন্ট। সংবাদপত্রের মাধ্যমে যে কোনো কিছু বাংলাদেশের যে কোনো প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশন, তারাও কিন্তু এর আগের তুলনায় এখন সচেতনমূলক অনেক ভিডিও বা এমন কোনো বক্তৃতা অথবা কোনো কন্টেন্ট তারা এখনও ছড়িয়ে দিচ্ছে। তো সর্বোপরি আমি মনে করি সবার আগে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য গভর্নমেন্টের পাশাপাশি ব্যক্তিকেন্দ্রিক একজন ব্যক্তি নিজে বাঁচার জন্য, তার সমাজকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে আগের চাইতে বেটার অবস্থানে দেখার জন্য তাকে নিজেকেই চেঞ্জ হতে হবে এবং সে অনুযায়ী সে যে সঠিক তথ্যটা জানে সেটা তার ফ্যামিলি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে যত জায়গায় তার লিঙ্ক আছে সেখানে ছড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা আপনি করেছেন। জনাব আলামিন, অটোমেশন সুপারভাইজার, আপনার কাছে জানতে চাচ্ছি অপতথ্য প্রতিরোধে যে সকল কৌশল বা উদ্যোগ গ্রহণের কথা স্যার উল্লেখ করেছেন, সেখানে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তিনি বলেছেন। এ ব্যাপারে আপনার মতামত কি, যদি একটু বলেন।
আমি আমার সম্মানিত অতিথির সাথে সম্পূর্ণ একমত। জি। কেননা ভুল তথ্য অপতথ্য প্রতিরোধে গণমাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি। কারণ এই আমাদের বর্তমান সমাজে তথ্যর মূল উৎস হচ্ছে আমাদের গণমাধ্যম। জি। তো আমি গণমাধ্যমদের তথ্য প্রকাশের ক্ষেত্রে প্রথমে যেটা বলবো, তাদের তথ্যগুলিকে তথ্যের যে সোর্স বা জি। যে উৎস, এই উৎসগুলি একাধিক উৎস থেকে যাচাই করা। এবং আমাদের বর্তমানে ডিজিটাল যুগে বা এআই যুগে বলেন আপনি, এখানে ফ্যাক্ট চেকিং অনেকগুলি প্রতিষ্ঠান আছে। তাদের সাথে যদি তারা সন্দেহমূলক, যে তথ্যের উৎসটা সন্দেহমূলক মনে হচ্ছে, সে তথ্যটা প্রচার না করে সে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন অল্টারনেটিভ অন্য যে উৎস আছে, সেসব উৎস থেকে তথ্যগুলি সংগ্রহ করে তারপরে সংবাদ মাধ্যমে প্রচার করা। সাংবাদিকদের আমি আরও বলবো যে ডিজিটাল নিরাপত্তা এবং তথ্য যাচাই বিষয়ে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন তাদের। জি। বর্তমানে অনলাইন যুগে অনেক অনলাইন পোর্টালে অনেক সাংবাদিক দেখা যায়, কিন্তু রেজিস্টার্ড সাংবাদিক ছাড়াও অনলাইনে অ্যাভেলেবল সাংবাদিক আছে, আপনারা জানেন। জি। তো আমি এটাই পজিটিভভাবেই দেখি যে তারা সাংবাদিক করুক ভালো, তারা কিন্তু তাদের কিছু প্রশিক্ষণ নেক। ধরেন জি। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের সম্বন্ধে জানুক, প্রশিক্ষণ নেক, তথ্য যাচাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেইখানে তারা একটা কোর্স করুক। এরকম কোর্স করে তারা তথ্যটা কিভাবে জেনুইন তথ্য প্রচার করা যায়, জি। এই বিভিন্ন বিষয়গুলি তারা যদি ট্রেনিংয়ের মাধ্যমে বলুক, বিভিন্ন কোর্স আছে অনলাইন কোর্সের ভিতরে, তারা যদি এই বিষয়গুলি জানে, তাহলে সমাজে তারা সঠিক তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এছাড়াও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তো এই ধরনের অনেক প্রশিক্ষণ দিয়ে থাকে, জি। তারা সেখানেও কোর্স করে জি। নিতে পারে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ভুল তথ্য ও অপতথ্য শুধু একটি অনলাইন সমস্যা নয়, সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা সবাই মিলে এই সমস্যার মোকাবেলা করতে পারি। ধন্যবাদ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনি, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ এবং আলামিন অটোমেশন সুপারভাইজার, দীপোন্নয়ন সংস্থা। আপনাদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। রেডিও সাগরদ্বীপকে এবং দীপোন্নয়ন সংস্থাকে ধন্যবাদ। এরকম প্রোগ্রাম প্রতিনিয়ত আপনারা করবেন এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ। রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সাথে জড়িত যত কলা কৌশলী আছেন, উপস্থাপিকা ম্যাম আছেন, এর পিছনে যারা কাজ করছেন, বিশেষ করে দ্বীপ উন্নয়ন সংস্থা যারা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করছে, যে প্রোগ্রামগুলো সামাজিক বা সচেতনমূলক, সমাজের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের জন্য কাজে আসবে, এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য, পাশাপাশি আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোনো তথ্য শেয়ার করার পূর্বে দায়িত্বশীল আচরণ হিসেবে কি করা উচিত? অপশন ক, দ্রুত শেয়ার করা। অপশন খ, তথ্যের উৎস যাচাই করা। অপশন গ, অন্যের মতামতের উপর নির্ভর করা। অপশন ঘ, শিরোনাম দেখে সিদ্ধান্ত নেওয়া। প্রিয় দর্শক এবং শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান, তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01316744888 এই নম্বরে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠানের সম্পর্কে যে কোনো মতামত যদি থাকে, তাহলে অনুষ্ঠানের নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনলাইনে নিরাপদ থাকুন।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অ্যাগনেস্ট টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স টিএফজিবিবি অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড সিইএফ কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।